সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 গতি, এই অধ্যায় থেকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আজকে মোট 10 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে 10 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের টপিকটা আমরা খেয়াল করি শিক্ষার্থী একটু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে পড়ন্ত বস্তুর সূত্র, এটা আলোচনা করার আগে শিক্ষার্থী আমাদের কিছু জিনিস নিয়ে, বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা একটু প্রয়োজন। পড়ন্ত বস্তুর সূত্রগুলো জানার আগে আমরা কতগুলো জিনিস জানবো, একটু খেয়াল করো। সেটা হচ্ছে অভিকর্ষ বল কি, অভিকর্ষ ত্বরণ কি, তারপরে মহাকর্ষ বল কি। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? মোটামুটি কিন্তু আমরা এগুলো সবাই জানি। তারপর আমি একটু বলছি, যেমন এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা আমরা জানি পরস্পরকে আকর্ষণ করছে, তাই না? এই আকর্ষণ বলটাকে আমরা বলছি মহাকর্ষ বল। আবার এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা হয় পৃথিবী, তাহলে সেই বলটাকে আমরা বলবো অভিকর্ষ বল। আর এই যে অভিকর্ষ বলের জন্য যখন কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি। আর এটার কারণেই কিন্তু শিক্ষার্থী পৃথিবী তার কেন্দ্রের দিকে সব বস্তুকে আকর্ষণ করে। তোমরা খেয়াল করো, আমি এখানে একটা পৃথিবী এঁকেছি। পৃথিবীর উপরে ধরো একটা গাছ আছে, এখানে একটা ফল গাছ, ধরো এটা একটা ফল গাছ। এই ফল গাছটা থেকে যদি একটা ফল খুলে পড়ে, তাহলে সেটা কোথায় যাবে? আমরা জানি সাধারণত ফলটা নিচেই পড়বে, তাই না? কেন নিচে পড়বে? ওই যে বললাম, পৃথিবী তার কেন্দ্রের দিকে সব কিছুকে আকর্ষণ করছে। সাধারণত ফলটা পড়ে এই জায়গায় পড়বে যদি এখানে মাটি থাকে। আর যদি এখানে মাটি না থাকে, ধরো এখানে বিশাল বড় একটা গর্ত করা আছে, তাহলে কিন্তু শিক্ষার্থী ফলটা এই বরাবর গর্তের মধ্যে পড়বে। কেন? কারণ হচ্ছে এই যে পৃথিবী তার কেন্দ্রের দিকেই সবসময় সব বস্তুকে আকর্ষণ করবে। সেটা যদি গাছটা এখানে থাকতো, তাহলেও কিন্তু এইভাবে এখানে আকর্ষণ করতো, এখানে থাকলে এখানে, মানে সব দিক থেকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ করছে। এই যে এটার উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষার্থী বিজ্ঞানী গ্যালিলিও উনি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র দিয়েছেন। সেই 3টা সূত্র আমরা আলোচনা করব। 3টা সূত্রকে উনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 ভাবে ভাগ করে দিয়েছেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এবং এই সূত্রগুলোকে বলার আগে আরও একটা জিনিস বলা প্রয়োজন। এই যে গ্যালিলিও 3টা সূত্র দিয়েছেন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত মানে কি? যে বস্তুটা পড়ছে, তাই না? উপর থেকে পড়ছে। এখানে কতগুলো শর্ত প্রযোজ্য, এই সূত্রের ক্ষেত্রে কতগুলো শর্ত আছে তোমরা খেয়াল করো একটু। শর্তগুলো হচ্ছে, বস্তুটি মুক্তভাবে বিনা বাধায় পড়তে হবে স্থির অবস্থান থেকে। কোথা থেকে? অবস্থানটা হতে হবে, কতগুলো শর্ত খেয়াল করো। অবস্থানটা হতে হবে স্থির, অবস্থানটা হতে হবে স্থির, এবং বস্তুটা পড়তে হবে কিভাবে? মুক্তভাবে। মুক্ত মানে কি? কোনো বাধা থাকবে না, বিনা বাধায়। সেখানে শুধুমাত্র এবং শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ছাড়া আর কোনো বল ক্রিয়া করবে না, শুধুমাত্র অভিকর্ষ বলটাই ক্রিয়া করবে। আদার কোনো বাধা, আদার কোনো বল সেখানে ক্রিয়া করবে না। এই একটা শর্ত, কোনো বাধা কাজ করবে না। তাহলে এই শর্তগুলো প্রযোজ্য হলেই কিন্তু শুধুমাত্র এই পড়ন্ত বস্তু 3টা সূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে, আমি কি বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন খেয়াল করি, এসো দেখো প্রথম সূত্রটা নিয়ে আমি যদি আলোচনা করি। প্রথম সূত্রটা উনি কি বলেছে একটু খেয়াল করো। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ অতিক্রম করবে।
এই জিনিসটা আমরা কি বুঝলাম পড়ে, যে অবস্থানটা হতে হবে স্থির, স্থির অবস্থান। অর্থাৎ ধরো এখানে এখানে দুইটা বস্তু আছে, এটা হলো একটা স্থির অবস্থান। দুইটা বস্তু বলতে কি আছে, একটা মার্কার আছে এখানে, আর আমার হাতে কিছু কাগজের টুকরা আছে। হ্যাঁ, তো ধরো দুইটা বস্তু আছে। এখন এই দুইটা বস্তুকে একই উচ্চতা কিন্তু একই, দুইজন একই জায়গায় আছে, খেয়াল করো দুইজন একই জায়গায় আছে। এখন বিনা বাধায় যদি পড়ে, খেয়াল করো বিনা বাধায়, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম। আমি যদি ছেড়ে দিই বিনা বাধায় মুক্তভাবে, কে আগে পড়েছে? আগে অবশ্যই কলমটা পড়েছে, তাই না? তারপরে কিন্তু কাগজের টুকরাটা পড়লো। তার মানে কি সূত্রটার সাথে আমার কথার কোনো কাজের কোনো মিল হলো? মিল হলো না। তুমি এখন বলছো মিস আপনি তো বলেছেন বিনা বাধায় পড়ন্ত সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, তাহলে তো কাগজের টুকরা আর এই মার্কার কলম একসাথে পড়ার কথা ছিল, কিন্তু একসাথে তো পড়লো না। আগে মার্কারটা পড়লো, তারপরে কাগজের টুকরাগুলো পড়লো। কারণ কি? কারণ একটাই, কারণ এখানে বাধা আছে। আমাদের সূত্রে বলেছে বিনা বাধায়, বাধা থাকা যাবে না। কিন্তু এখানে কি বাধা আছে বলো তো? এখানে বাধা হচ্ছে বাতাসের বাধা, বিভিন্ন ঘর্ষণজনিত বলের বাধা, যার কারণে কিন্তু আমার কাগজের টুকরাটা এই বাতাসের বাধার কারণে ঘুরে 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 নিচে পড়ছে, কিন্তু মার্কারটা ঠাস করে নিচে পড়ছে। এই যে কারণটা, এই কারণেই দুইটা দুই সময় পড়ছে। যদি এখানে কোনো বাতাসের বাধা না থাকতো, যদি এখানে অন্য কোনো বল কাজ না করতো, তাহলে কিন্তু অবশ্যই এবং অবশ্যই এই দুইটা জিনিস একই সময়ে ভূপৃষ্ঠে পড়তো। এই হলো গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্র, যে স্থির অবস্থান থেকে একই উচ্চতায় বস্তু, বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো প্রথম সূত্রটা। এরপর আসো আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি। দ্বিতীয় সূত্রটা কি বলেছে একটু খেয়াল করো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়টা কি আমরা ধরেছি টি, নির্দিষ্ট সময় টিতে প্রাপ্ত বেগ ভি ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ কি বুঝলাম? একই কথা, যে আবার যদি স্থির অবস্থান হয়, ওই অবস্থান থেকে আবার বিনা বাধায় পড়ন্ত বস্তু কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যে বেগটা পাবে, যে বেগটা হবে, ওই বেগটা কিন্তু ওই সময়ের সমানুপাতিক হবে। এটা হলো, এটাকে আমরা বেগেরও সময় মানে সূত্র বলতে পারি। এই দ্বিতীয় সূত্রটাকে আমরা বেগের সূত্র বলতে পারি। অর্থাৎ খেয়াল করো, এই যে এখানে যদি একটা বস্তু থাকে, ধরো এখানে এই বস্তুটা আছে, এই বস্তুটা যত নিচের দিকে নামতে থাকবে, উচ্চতা যত বাড়তে থাকবে, বেগটাও কিন্তু তার তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার মানে সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাবে, সময়ের সাথে বেগটা সমানুপাতে পরিবর্তিত হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এরপর যে 3 নম্বর সূত্রটা আছে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, একই কথা, অবস্থান হতে হবে স্থির, বাধা থাকা যাবে না। বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময় ধরো এখানে স্থির অবস্থান, বস্তুটা এখানে আছে, নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা সে অতিক্রম করছে, এই দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। বর্গের, খেয়াল করো, এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে শিক্ষার্থীরা, এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিলেন, এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আবার আমাদের গতির সমীকরণগুলোকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করি। দেখো আমাদের গতির সমীকরণগুলো কীরকম ছিল, তোমরা নিশ্চয়ই এতদিনে শিখেছ সব গতির সমীকরণগুলো, তাই না? ধরো আমরা কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর কি শিখেছিলাম? আর শিখেছিলাম এস ইকুয়াল টু, কি শিখেছিলাম বলো তো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আর কি শিখেছিলাম? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে জিনিসগুলো আমরা শিখেছিলাম না, এখানে খেয়াল করো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে খেয়াল করো।
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো আমরা এভাবে লিখব। কিভাবে লিখব? ভি থাকবে আদিবেগ, আমরা জানি ইউ। এই যে এর জায়গায় কিন্তু শিক্ষার্থী এ মানে কি? এ হচ্ছে নর্মাল যে সরলরেখা বরাবর যে ত্বরণ আমরা চিন্তা করি সেটাকে আমরা এ বলি, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি। কিন্তু যেহেতু পড়ন্ত বস্তুটা সম্পূর্ণটাই কাজ করছে অভিকর্ষ ত্বরণের উপর, এই কারণে আমরা এর জায়গায় আমরা কি বসাবো? অভিকর্ষ ত্বরণ জি বসাবো। তাহলে কি হলো? এর জায়গায় নর্মাল ত্বরণের জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ বসাচ্ছি, সেটা হচ্ছে জি। ঠিক আছে, তাহলে আমরা বসাবো জিটি। ওকে, এখন আর একটা কি বসাবো খেয়াল করো। আরেকটা বসাবো হচ্ছে এটার জায়গায় কি বসাবো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমরা এখন বুঝতেই পারছো এর জায়গায় হবে জি, তারপরে হবে টি স্কোয়ার। আবার এখানে আছে ভি স্কোয়ার, তাই না? ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2as আছে, তাই না? এর জায়গায় তো আমরা এখন বুঝে গিয়েছি এর জায়গায় হবে জি। তাহলে এস এর জায়গায় কি হবে বলো তো? এস এর জায়গায় অবশ্যই হবে হচ্ছে কি হবে? এইচ। এস এর জায়গায় হবে এইচ, কারণ এক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, যেটা হাইট সবসময় উপর থেকে পড়ছে, এটাকে আমরা হাইট দ্বারা প্রকাশ করছি, এই জন্য এটা হচ্ছে এইচ। আর নর্মাল আমরা দূরত্ব এসটাকে আমরা এভাবে সরল মাপতাম, সেটা এজন্য এটাকে আমরা এস লিখতাম। কিন্তু এখানে আমরা হাইট দ্বারা প্রকাশ করছি, এই জন্য এখানে আমরা এসের জায়গায় কি বসাচ্ছি? এইচ বসাচ্ছি। তাহলে এইভাবে করে কিন্তু গতির সমীকরণগুলো শিক্ষার্থী চেঞ্জ হয়ে গেলো। আর একটা আমি সমীকরণ লিখতে ভুলে গিয়েছি, দেখো এস ইকুয়াল টু কি ছিল? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি ছিল না? ওটাকেও আমরা লিখবো এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আশা করি বুঝতে পেরেছো, এসের জায়গায় আমরা লিখবো এইচ। এই হলো শিক্ষার্থী আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই গতির সমীকরণগুলোকে আমরা এইভাবে লিখব। এখন ধরো তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা উদাহরণ লিখে এনেছি, দেখো একটু খেয়াল করো। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? কি বলেছে? 50 মিটার দালানটা কত উঁচু? 50 মিটার উঁচু। এইরকম একটা উঁচু দালানের ছাদ থেকে একটা বস্তু তুমি ছেড়ে দিলে নিচে, এটা ভূপৃষ্ঠকে কত বেগে আঘাত করবে? জির মান দেওয়া আছে। যে কোনো অঙ্ক করার সময় আমরা আগে কি কি দেওয়া আছে সেগুলো লিখব। দেওয়া আছে আমরা দেখছি আদিবেগ দেওয়া আছে, আদিবেগ কিছুই নাই, তার মানে বস্তুটা স্থির ছিল। আর যেই বস্তু স্থির থাকে তার আদিবেগ হয় সবসময় 0। তাহলে আমরা আদিবেগ ইউ সমান সমান লিখছি 0। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত? কারণ দালানের উচ্চতা যতটুকু বস্তুটা কিন্তু ততটুকুই নিচে নামবে, তাই না? তাহলে অতিক্রান্ত দূরত্ব এইচ সমান সমান হচ্ছে 50 মিটার। শেষ বেগ কত? এটাই আমাদেরকে বের করতে বলেছে যে কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করলো। তাহলে শেষ বেগটা আমরা বের করব ভি ওয়াট। জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে শিক্ষার্থী এখানে মান বসিয়ে দিই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান 0 বসালাম, 2 বসালাম, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 50 মিটার, ক্যালকুলেশন করে আসলো 980 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যখন আমরা ভি স্কোয়ারটা উঠিয়ে দিব তখন এটার মান আসবে 31.3 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে শিক্ষার্থী উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক যখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো কিছু অঙ্ক তোমাদেরকে করতে বলবে তখন কিন্তু আমরা এই সূত্রগুলোকে কনভার্ট করে এরকম করে আমরা ইউজ করব। দেখো আমি কিন্তু এখানে এই সূত্রটাকে আমি কিন্তু এইভাবে শিক্ষার্থী এখানে লিখেছি, তাই না? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করব। তাহলে শিক্ষার্থী আজকের আলোচনা আমার এই পর্যন্তই। আজকের আলোচনা থেকে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ নির্ধারণ করেছি। তোমাদের বাড়ির কাজ নম্বর 7, খেয়াল করো, পড়ন্ত বস্তুর 3টি সূত্র লেখো।
পড়ন্ত বস্তুর 3টি সূত্র লিখো। এটা তোমাদের পদার্থবিজ্ঞান HW খাতায় লিখবে, লিখে তোমাদের বাড়ির খাতায় লিখে প্রত্যেক শনিবার আমাদের স্কুলে পাঠিয়ে দিবে এবং ওই দিনই তোমরা পূর্বের খাতাগুলো সংগ্রহ করে নেবে। তাহলে শিক্ষার্থী, এরপর অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।